অরি একা একা বোর ফিল করছিল, তাই রুম থেকে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে সোফায় বসে দেওয়ালে টানানো বাপ বেটার হাস্যজ্জ্বল ছবি দেখে মুচকি হাসলো। তারপর টিভি অন করে খবরের চ্যানেলে দিল ব্রেকিং নিউজ। আটলান্টিক পাড়ি দেওয়ার সময় বিমানের শেষ রক্ষা হলো না। রানওয়েতে আছড়ে পড়ে ঝলসে ছাই হয়ে গেল বিশাল বেরিং বিমানটি। এক বিষাদময় মুহূর্তে সাক্ষী হলো দেশবাসী। দীর্ঘ প্রায় 18 ঘন্টার সফরের শেষে আমেরিকা শেষে ফেরা বিমানটি বাংলাদেশের মাটি স্পর্শ করার ঠিক আগেই রূপ নেয় অগ্নিপিণ্ডে। রানওয়েতে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটিতে পুরো বিমান মুহূর্তের মধ্যে আগুনে ছড়িয়ে পড়ে। আমাদের প্রতিনিধিরা জানাচ্ছে, আগুনের তীব্রতায় বিমানটি অ্যালুমিনিয়াম বডি পর্যন্ত গলে গেছে এবং বিশাল এই উড়োজাহাজটি এখন একটি পোড়া কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। আমেরিকা প্রবাসী ও তাদের পরিবার মিলিয়ে বিমানে ছিলেন ৩০-এর বেশি যাত্রী। রানওয়ে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে পুড়ে যাওয়া লাগেজ ও ব্যক্তিগত জিনিসপত্র। অগ্নিদগ্ধ অবস্থায় অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা নিয়ে চরম উদ্বেগ। দুর্ঘটনার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ। রিপোর্টার: আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মাত্র কয়েকশো গজ দূরে পড়ে আছে সেই অভিশপ্ত বিমানটি। আপনারা দেখতে পাচ্ছেন বিমানের সামনে অংশটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে এবং ছাদটি আগুনের তাপে ঝলসে পড়েছে। উদ্ধারকর্মীরা গ্যাস কাটার দিকে বিমানের বডি কেটে ভেতরে ঢোকার চেষ্টা করেছে। রানওয়ে জুড়েই এখন ধ্বংসস্ফূট। স্বজনদের গগনবিদারী আর্তনাদ শোনা যাচ্ছে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে থেকে। এটি বাংলাদেশের এভিয়েশন ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি। আমেরিকা থেকে দীর্ঘ যাত্রার শেষ ঠিককে ঘরের কাছে এসে এমন দুর্ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি পর্যন্ত গঠন করা হয়েছে। ব্রেকিং নিউজ শুনতে ওরই চমকে ওঠে। নিউজ এসব শুনে ও আগুন ঝলসানো বিমান দেখে ওরই বুকটা অজান্তে মোচড় দিয়ে উঠল। ভাগ্যিস লোহানের ডেটের ফ্লাইট আরও কিছুক্ষণ পর, কিন্তু আজ যে এত মানুষ মারা গেল তারাও তো কারো না কারোর আপনজন। ওরই দ্রুত হাতে টিভি বন্ধ করে দিল। তার দমটা বন্ধ হয়ে আসছে। নিহত মানুষের কথা ভেবে কেমন জানি লাগছে। সে উঠে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নিল। এমনিতে মনটা খারাপ, তার মধ্যে এমন একটা নিউজ দেখে আরও খারাপ হয়ে গেল। সাথে ভয় হচ্ছে, কারণ এই মানুষটা আমেরিকা থেকে ফিরে আসবে। তখন যদি এমন দুর্ঘটনা ঘটে, ধুর ধুর, সে এসব কি ভুলভাল ভাবছে। কিচ্ছু হবে না। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো। ওর স্কুল থেকে ছেলেকে নিয়ে এসেছে। গোসল করে খাইয়ে কিছুক্ষণ ছেলের সঙ্গে গল্প করে ঘুম পাড়িয়ে দিয়েছে। তখন বাজে 2টা। সবে গোসল করে নিচে নেমে এলো অরি। তার মনটা ছটফট করছে, কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। সে টেলিফোন তুলে অফিসে ফোন দেয়, কারণ তার কাছে রিক্কির নাম্বার নেই। কয়েক সেকেন্ড পরে অপর প্রান্ত হাতে সাউন্ড কল রিসিভ করে। ওরি সুন্দর করে সালাম দিয়ে বলে রিক্কি ভাইকে দিতে। তখন শাওন বলে উঠল, দুঃখিত ম্যাম, রিক্কি স্যার অফিসে নেই। ওরি ভুরুকুসকে জানতে চাইল, অফিসে নেই? তাহলে কোথায় গিয়েছে, বাসায়? নো ম্যাম, স্যার সকালে একটা নিউজ শোনা মাত্রই মিটিং রুম থেকে পাগলের মতো ছুটে গেছি এয়ারপোর্টে, এখনও ফিরে আসেনি। শাওনের কথা শুনে ওরির পুরো শরীর কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। মাথায় হাজারটা নেগেটিভ চিন্তা ভাবনা হানা দিচ্ছে। ওড়না দিয়ে কপালের ঘাম মুছে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, ভাইয়ে কেন এয়ারপোর্টে গিয়েছে? আজ সকালে একটা প্লেন ক্র্যাশ করেছে। ওর নিউজ শুনতেই স্যার ছুটে বেরিয়ে গেছে। তারপর থেকে ওনার সাথে যোগাযোগ সম্ভব হয়নি ম্যাম। ওরির হাত থেকে টেলিফোন নিচে পড়ে গেল। সে আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে বেরিয়ে যায়। হঠাৎ করে তাকে দৌড়ে মেন গেটের দিকে যেতে দেখে কয়েকজন গার্ড এসে সামনে দাঁড়াতেই ওরি উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমাকে এক্ষুনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে চলুন। ওখানে ওখানে রিক্কি ভাইয়া রয়েছে। ওরিকে দেখে তাদের কাছে সিরিয়াস কিছু মনে হচ্ছে। তার উপর বসেরও আদেশ আছে ম্যাডাম যেখানে যেতে চায় সেখানেই নিয়ে যেতে। তাই তারাও কিছু না বলে ড্রাইভারকে ইশারা করে গাড়ি বের করতে। ওরি দ্রুত গাড়িতে উঠে বাকি গার্ডদের দিকে তাকিয়ে বলল, ছেলে একা রয়েছে, ও ঘুম থেকে উঠে বাইরে এলে তাকে অনুর বাড়িতে নিয়ে যাবেন এবং বলবেন আমি খুব শিগগিরই ফিরে আসব। ম্যাডামের কথা শুনে মাথা নাড়ল। সঙ্গে সঙ্গে লিও ম্যানশনে গেট দিয়ে দুটো কার ছুটে বেরিয়ে গেল। এয়ারপোর্টে পৌঁছে ওরি কয়েক মুহূর্তের জন্য থমকায়। এত মানুষজন দেখে তার দমটা বন্ধ হয়ে যাচ্ছে। কেন কেউ এয়ারপোর্টের বাইরে পাগলের মতো কান্নাকাটি করছে। হয়তো প্যাসেঞ্জারের লিস্ট তাদের প্রিয়জনের নাম দেখতে পেয়েছে।
ওরই একজন গার্ডের থেকে ফোন নিয়ে রিকিকে কল দিতে থাকে আর ওদিক ওদিক ছুটতে থাকে। তার পিছু পিছু 4জন গার্ডও আসছে। ম্যাম, ওই যে রিক্কি স্যার। একজন গার্ড দূরে ইশারা করে দেখিয়ে দিল। উনি চট করে পাশে ঘুরে তাকিয়ে দেখে রিক্কি এক জায়গায় থ মেরে বসে আছে। তার হেঁটে একটা লম্বা কাগজের লিস্ট। ওরি দৌড়ে গিয়ে রিক্কির সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি এখানে কেন? আপনাকে কতবার কল দিয়েছি তার হিসেব নেই। অনাকাঙ্ক্ষিত জায়গায় অপ্রত্যাশিত মানুষের কণ্ঠস্বর শুনে রিক্কি চমকে উঠল। তড়িৎ মাথা উপর তুলে তাকায়। ওরি জোরে জোরে শ্বাস নিয়ে কিছু বলতে গিয়েও থমকায়। রিক্কির পুরো চেহারা রক্তিম হয়ে আছে। চোখ দুটো দেখে মনে হচ্ছে এই বুঝি রক্ত গড়িয়ে পড়বে। রিক্কি গার্ডদের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, ভাবিজানকে এখানে কেন এনেছিস? কেন? গার্ডগুলো মাথা নিচু করে নিল। রিক্কি উঠে দাঁড়িয়ে কাগজটা পকেটে গুজে দৃঢ় কণ্ঠে বলল, তেমন কিছু হয়নি ভাবিজান, জাস্ট এমনি এসেছিলাম। এক মুহূর্তে রিক্কির কথা যেন বিশ্বাস হলো না। ওরই শান্ত চোখে তাকিয়ে থেকে বলল, আপনি মিথ্যে বলছেন ভাইয়া। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি এখানে বসে থেকে এতক্ষণ কান্না করেছেন। সত্যি করে বলুন, কি হয়েছে? রিক্কি অন্যদিকে তাকিয়ে বলল, আপনি ভুল ভাবছেন। যাই হোক, এখান থেকে চলুন। ওরই ভীষণ রেগে গেল। তার মন বলছে কিছু একটা খারাপ হয়েছে। সে আশেপাশে তাকিয়ে কী যেন একটা খুঁজতে লাগলো। তখন তার নজরে গিয়ে পড়ে পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা গার্ডের কোমরে। ব্যাস, সে চিলতে মোড়ে ছো মেরে পিস্তলটা নিয়ে কয়েক কদম পিছিয়ে গিয়ে নিজের কপালের পাশে তাক করে। একদম হুট করে সব কিছু ঘটে গেল। গার্ডরা বেকুবের মতো দাঁড়িয়ে আছে। রিক্কি চমকে উঠে ভয়ত চোখে তার ভাবিজানের রক্তিম চেহারা দিকে তাকায়। ওরি গর্জে উঠে বলল, আমি বাচ্চা নই যে যেটা বলবেন সেটাই বিশ্বাস করব। আমাকে দেখে কি আপনার বেকুব মনে হয়? এইদিকে আমার বন্ধুর দুদিন থেকে কোনো খবর নেই। আপনাকে জিজ্ঞেস করো, আপনি কিছু বলেননি। কিন্তু আজ কেন আপনি ছুটে এলেন এখানে? আপনার তো কোনো রিলেটিভ নেই ওই মানুষটা ছাড়া। তাহলে কেন অফিসের মিটিং ক্যান্সেল করে পাগলের মতো ছুটে এসেছেন? কেন? রিকি স্বপ্ন ঢুকিয়ে বলার চেষ্টা করলো, দেখুন ভাবিজান, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। ওটা খেলনা না, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। পিস্তলটা আমাকে দিন, তারপর যা বলার বলুন। বলি সে এগিয়ে যেতে চাইলেই ওরি আরও পিছিয়ে গেল। ট্রিগার টানতে রিকির চোখ দুটো বড় বড় হয়ে যায়। ওরি দাঁতে দাঁত চেপে বের করে বলল, হয় আমাকে সবটা বলুন, নয়তো আমি নিজেকে শ্যুট করে দিব। আর আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী থাকবেন আপনি। রিকি দু হাতে নিজের মাথা চেপে ধরল। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে উঠল, লিও চেয়েছিল আপনাদেরকে সারপ্রাইজ দিতে। এই জন্য কাজের বাহানা দিয়ে ইচ্ছে করে দুদিন কথা বলেনি। ওর আজ সকালে বিড়িতে ল্যান্ড করার কথা ছিল। লিও যেই প্লেনের টিকিট কেটেছিল ওটাই রাতে ক্র্যাশ করেছে। এটা শোনার পরে আমি ছুটে এসেছি। খুব করে চেয়েছি লিও যেন ফ্ল্যাটে না থাকে, কিন্তু লিস্ট চেক করে দেখি লিও এই প্ল্যানই ছিল। কথাগুলো শুনে ওরির হার্টবিট হঠাৎ থমকে গেল। একই সাথে হাত থেকে পিস্তলটা আছড়ে পড়ল ফ্লোরে। লালচে আঁখি জোড়া দিয়ে এক ফোঁটা নোনা অশ্রুজল গড়িয়ে পড়ে। কানের কাছে এলোমেলোভাবে বাজতে থাকলো, লিও যেই প্লেনে ছিল ওটাই ক্র্যাশ করেছে। রাত তখন 10টা। লিওনের প্রাইভেট হাসপাতালের আইসিইউর সামনে চিন্তিত মুখে পায়চারি করছে রিক্কি। তার থেকে কিছুটা দূরে গার্ডদের দাঁড়িয়ে আছে। এয়ারপোর্টে থাকাকালীন অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনার খবর শোনার পর সেটা ওরই মস্তিষ্ক মেনে নিতে পারেনি, যার ফলস্বরূপ জ্ঞান হারায়। আর সবচেয়ে বেশি নিজেকে অসহায় লাগছে রিক্কির। একদিকে ভাইয়ের চেয়েও বেশি বন্ধুর এমন ঘটনা, আরেকদিকে ভাবিজানের এখনও জ্ঞান ফেরেনি। অন্যদিকে তার প্রেগনেন্ট বউটাও ফোনের পর ফোন দিয়ে তার বড় আপুর ব্যাপারে জিজ্ঞেস করছে। ওর কথা মতো লোহানের ঘুম ভাঙার পর তাকে অনুর কাছে রেখে আসা হয়। দুপুর গড়িয়ে রাত হয়ে যাওয়ার পরও ওরের কোনো খবর না পেয়ে লোহান বিচলিত হয়ে পড়ে। এইদিকে রিকি মুখ ফুটে কিছু বলতেও পারছে না, আর না সহ্য করতে পারছে। সে বাধ্য হয়ে নিজের ফোনটাই বন্ধ করে রেখেছে। ক্যাবিন থেকে ডক্টর বের হতে রিকি তড়িঘড়ি করে এসে জানতে চাইল, ডক্টর, আমি ভাবিজান কেমন আছে? উনি সুস্থ আছে তো? রিক্কিকে সহ ওরিকে চেনে সবাই। ডক্টর কিছুটা চিন্তিত মুখে বললেন। এমন কিছু দৃশ্য বা ঘটনা শোনার পর ওনার ব্রেনটা নিতে সক্ষম হয়নি, যার ফলস্বরূপ উনি মিনিস্ট করেছেন। ডক্টরের কথা শুনে রিক্কির পায়ের তালু থেকে মাটির সরে যায়। সে ভয়ক্ত চোখে তাকে থেকে বলে উঠল, ভাবিজান সুস্থ আছে তো ডক্টর? সঠিক সময় নিয়ে আসার কারণে উনি বেঁচে গিয়েছেন, নয়তো বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যেত। আপনি চিন্তা করবেন না মিস্টার রিকি, উনি এখন সুস্থ রয়েছেন, তবে এখনও জ্ঞান ফেরেনি। জ্ঞান ফেরার পর দেখা করতে পারবেন।
বলেই ডক্টর চলে গেল। রিকি শান্ত হতে চেয়েও যেন পারছে না। ওর এই জ্ঞান ফেরার পর কোনো তাণ্ডব শুরু হবে সেটাই ভাবতে ভয়ে শুকনো ঢোক গেলে। মধ্যরাতের দিকে ওরই জ্ঞান ফিরে এসেছে। তারপর থেকে তার পাগলামি শুরু হয়ে গেছে। সে কিছুতেই মানতে চাচ্ছে না তার স্বামী আর নেই। বারবার এয়ারপোর্টে যাওয়ার চেষ্টা করছিল। তার জন্য নার্স ডাক্তাররা কেবিনে আটকে রেখেছে। বদ্ধ কেবিনে মেয়েটি বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে আর লিওনকে ফিরিয়ে দেওয়ার কথা বলছে। ওরই পাগলামি দেখে রিকি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সে কোনো মুখে সান্ত্বনা দেবে বুঝতে পারেনি। সময়ের সাথে সাথে ওরই পাগলামি দ্বিগুণ পর্যায়ে পৌঁছে যায়। সে রীতিমতো হৃদয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে রিক্কি ভীষণ ভয় পেয়ে যায়। তড়িঘড়ি করে এসে ওরির হাত থেকে নাইফ কেড়ে নিয়ে ডক্টরকে ডেকে কেটে যাওয়ার হাতের কবজিতে ব্যান্ডেজ করে নেয়। তারপর ঘুমের ইঞ্জেকশন পুশ করে ঘুম পাড়িয়ে রেখে দেয়। আপু, ছোটো বোনের কণ্ঠস্বর শুনে ওরি আস্তে আস্তে চোখ মেলে তাকায়। অনু ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথার চেষ্টা করলো। ওরি কাঁপা কাঁপা হাতের মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে চোখ দুটো বন্ধ করে। সঙ্গে সঙ্গে কুর্নিশ বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। ডান হাতে সেলাইন চলছে। বড় বোনের এমন করুণ অবস্থা দেখে অনু নিজেকে সামলাতে পারল না। পাশে ফিরে স্বামীর বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। রিকির চোখ দুটো বন্ধ করে অনুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, প্লিজ কেঁদো না অনু, তোমাকে এখানে নিয়ে এসেছি ভাবিজানকে সামলানোর জন্য। আমি ওনাকে সামলাতে পারছি না। তুমি প্লিজ নিজেকে স্ট্রং রেখেও অত্যন্ত ভাবিজানকে সামলাও। তুমি এভাবে ভেঙে পড়লে তোমার আপুর কী হবে? অনু কান্না থামিয়ে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। বড় বোনের কাছে এসে আবার ডাকলো। ওরি চোখ মেলে তাকায় কিন্তু কিছু বলে না। ওরিকে ধরে আত্মোয়া করে বসিয়ে দিল অনু। এক রাতের মধ্যে মেয়েটার শরীর একদম নেতিয়ে পড়েছে। অনু বেডের পাশে বসলো। রিকি সুপের বাটি এগিয়ে দিল। আপু হা করো। অনু বোনের মুখের সামনে এক চামচ সুপ ধরে দৃঢ়কণ্ঠে বলে। ওরি চোখ দুটো বন্ধ করে বিড়বিড় করে বলল, খিদে নেই। এমন করলে তোমার শরীর আরও খারাপ হয়ে যাবে অনু। অন্তত লুহানের কথা চিন্তা করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করো। তোমার কিছু হলে যে ছেলেটার কি হবে বলো? ও যখন ওর ডেটের কথা জানতে চাইবে তখন আমি কি বলবো? অনু কিছু কী বলবে খুঁজে পেল না। তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল ঠিক বুঝতে পারছে না। সাত সকালে যখন রিকির মুখ থেকে সবটা শুনতে পেল তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। কোনো মতে তিনজনকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছুটে এসেছে হাসপাতালে। লুহানকে বলা হয়েছে তার মম তার বান্ধবীর বাসায় রয়েছে, আজ ফিরে আসবে। তাই ছেলেটা অত কিছু ভাবেনি। কিন্তু এখন কিভাবে বলবে তার ডেটা নেই? এটা আদৌ ওই ছেট্টে ছেলেটা সইতে পারবে তো? সেখানে তার মমই সইতে পারল না। সেখানে তো সে বাচ্চা একটা। ভাবিজান, আপনি যদি নিজেকে শক্ত না করেন তাহলে লুহানকে কিভাবে সামলাবেন? রিকের কথা শুনে ওরই চোখ মেলে তাকিয়ে চিল্লিয়ে বলে উঠল, আমি কেন সামলাবো? আপনার বন্ধুকে আসতে বলুন। ওনার না অংশ, তাহলে কিভাবে ছেড়ে চলে যেতে পারে? আপনার বন্ধু একটা বেইমান। কথা দিয়ে উনি কথা রাখেন না। আমাকে নিজের করে নিয়ে এখন উনি ফাঁকি দিয়ে চলে গেলেন। এটা উনি কিভাবে করতে পারলেন? একবারের জন্য ছেলের মুখটা মনে পড়ল না? ওনাকে গতকালকে আসতে বলেছিল। আর কিছুদিন পর এলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? নাকি আমি পালিয়ে যেতাম? আমাকে আটকে রেখে নিজেই পালিয়ে গেল। আমি আপনার বন্ধুকে কখনো ক্ষমা করব না, কখনো না। উনি খুব খারাপ, খুব। বলে দুহাতে মুখ ডেকে ফবিয়ে কেঁদে উঠল ওরি। একই সঙ্গে ওই দিন লিওনের বলা শেষ কথাগুলো কানের কাছে প্রতিধ্বনি হতে শুরু করলো। আমি যেখানেই থাকি না কেন আমার এই হৃদয়টা জুড়ে সবসময় তুই থাকবি। আমি জামিনে থাকি বা আসমানে, তোর প্রতিটি মুহূর্তে ভালোবেসে যাব। এক জীবনে তোর ভালোবাসা নাই পেলাম, তাতে কি? আমার একার ভালোবাসা যথেষ্ট আমাদের জন্য। তুই আমাকে চাস বা না চাস, আমি তোকে জন্মে জন্মে চাইবো। কখনো যদি দেখিস আমি জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গেছি, তখন শুধু এইটুকু বলিস ভালোবাসি। কারণ তোর মুখ থেকে এই কথাটা বাক্য না শুনে শালা আমি মরে গিয়েও শান্তি পাবো না। বড্ড আফসোস থেকে যাবে যে। মন থেকে না বললেও মিথ্যে মিথ্যে বলিস। তোর মুখে মিথ্যে ভালোবাসি শব্দটা শুনেও যদি আমার মরণ হয় তাহলেও সই। কারণ তখন আর কোনো আফসোস থাকবে না, বরং হাসতে হাসতে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করব। আর ভাগ্যটাও যদি এইটুকু সুযোগ না দেয় আমাকে, তাহলে অত্যন্ত আমার কবরের পাশে গিয়ে বলিস, ভালোবাসি আপনাকে। জীবিত অবস্থায় যতটা অপেক্ষা করি তোর মুখ থেকে ভালোবাসা শোনার জন্য, ঠিক তার চেয়ে দ্বিগুণ মরণে পড়ে অপেক্ষা করে থাকবো। হয়তো একটু বেশি, কারণ তখন আমি তোর
কাছে থাকবো না, ওই যে নীল আকাশের তারা হয়ে জ্বলবো এবং দূর থেকে তোকে দেখবো। সর্বশেষ একটা কথাই বলবো, ভালোবাসি মাই লাভ, অনেক অনেক বেশি ভালোবাসি তোকে। এখন বাজে সকাল 10:30। আননোন নাম্বার থেকে একটা জরুরি ফোন কল পেয়ে রিকি হাসপাতাল থেকে হন্তদন্ত হয়ে ছুটে চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছেছে সে। গাড়ি পার্ক করে দ্রুত বেরিয়ে এলো। মানুষজন পাওড়া না করে দৌড়ে ভেতরে প্রবেশ করলো। লালচে নির্ঘুম চোখে এদিক ওদিক তাকে কাউকে খুঁজতে থাকে। ঠিক তখনই একজনকে ট্রলি হাতে বেরিয়ে আসতে দেখে চোখ দুটো ছলছল করে উঠল। ছেলেটার এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল যুবকটির প্রশান্ত চওড়া বুকের মাঝে। লিও! একটি কণ্ঠস্বর কাঁপছে। অতিরিক্ত খুশিতে ছেলেটা রীতিমতো কেঁদে দিয়েছে। সে ভাবতে পারছে না তার লিও তাদের মাঝে রয়েছে। এইদিকে বন্ধুর কাণ্ডে লিওন থমথমে মুখে দাঁড়িয়ে রইল, আর চোখে আশেপাশে তাকিয়ে দেখলো সবাই তাকিয়ে আছে। সে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে দেখে কি তোর প্রেমিকা মনে হচ্ছে যে এইভাবে চেপে চুপে ধরে আসিস? রিকি ছেড়ে দিয়ে চোখের পানি মুছে অস্থির গলায় বলল, লিও, তুই সত্যি আমাদের সামনে দাঁড়িয়ে আছিস নাকি আমি এটা স্বপ্ন দেখছি? লিওন বিরক্তকর কণ্ঠে বলল, সাত সকালে নেশা করেছিস? নো। তাহলে ভুল বকছিস কেন? আমার বিশ্বাস হচ্ছে না তুই আমার সামনে রয়েছিস। লিওন কিছুক্ষণ চুপ থেকে এক হাতে ট্রলি অন্য হাতে রেখে কান শক্ত করে চেপে ধরে টেনে নিয়ে যেতে যেতে বলো, আশা করছি এখন বিশ্বাস হয়েছে তোর? রিকি হতবাক হয়ে গেল। সে জলদি কান থেকে লিওনের হাত সরিয়ে নিয়ে বলল, উল্টো ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল। সে অস্পষ্ট স্বরে বলল, আমার বিশ্বাস হয়েছে, এখন কান ছাড়, সবাই দেখে হাসছে। লিওন কোনো কথা শুনল না, বরং গাড়ির কাছে গিয়ে সে ছেড়ে দিল এবং ভেতরে বসতে বসতে বলল, তাড়াতাড়ি ওঠ, আমি আমার বউ বাচ্চার কাছে যাব। শালা সারপ্রাইজের চক্করে পরে আমার জানদের সাথে 3 দিন কথা হয়নি। দ্রুত ড্রাইভ করে সোজা লিও মেশিনে চল। রিকি এক হাত কান ডলতে ডলতে ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে জিজ্ঞেস করলো, না গতকালে ফ্লাইট ছিল? লিওন চোখের সানগ্লাস খুলে সিটে শরীরটা এড়িয়ে দিয়ে ধীরে কণ্ঠে বলল, বাট মিস হয়ে যায়। এয়ারপোর্টে আসার পথে দুটো কার অ্যাক্সিডেন্ট করে ব্যক্তিগত গুরুতর আহত হয়। পুলিশ অ্যাম্বুলেন্স আসতে দেরি হতো, তাই আমি সহ আরেকজন তাদের 7জনকে নিয়ে হাসপাতালে পৌঁছে দিই। ওখানে গিয়ে আরেক ঝামেলায় পড়ি। এসব কমপ্লিট করতে করতে ফ্লাইটের টাইম ওভার হয়ে যায়। পরে ভাবলাম প্রাইভেট জেটের মাধ্যমে আসবো, কিন্তু পরক্ষণে সেটাও ক্যান্সেল করে দিই, কারণ কিছু ঘন্টায় তো ব্যাপার ছিল। আর তাড়াহুড়া কাজ শয়তানের, তাই নেক্সট টাইম ফ্ল্যাটে এসেছি। রিকি গাড়ি ড্রাইভ করতে করতে বলল, একটা ফোন কল তো করতে পারতিস। তোর ফোন বন্ধ ছিল, তার উপর আমার ফোনটা ইন্তেকাল করেছে। ম্যানশনে গিয়ে চার্জে দিতে হবে। গতকালের ফ্লাইটের নিউজ শুনেছিস? হ্যাঁ, প্লেন ক্র্যাশ করেছে। ভাগ্যিস ফ্লাইট মিস করেছিলাম, নয়তো আমিও পটল তুলতাম। বাই দ্য ওয়ে, সবাইকে না জানিয়ে ভালো করেছি, নয়তো গতকালের নিউজ দেখে সবাই নিশ্চয়ই কান্না করতো, শুধু আমার বউ বাদে। হঠাৎ এটা মনে হওয়ার কারণ? তোর ভাবিজান তো আমাকে ভালোবাসে না রিকি, ও জাস্ট নিজের স্ত্রী ধর্ম পালন করছে। তবে এতেও আমার কোনো যায় আসে না। ও ভালো না বাসলেও আমি ওকে ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। রিকি কিছু না বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে মনে বিড়বিড় করে বল, ভাবিজান তোকে ভালোবাসে না, অথচ গতকালে নিউজ শোনা মাত্রই স্ট্রোক করেছে। এটাকে যদি ভালোবাসা না বলে তাহলে কি বলা যায়? শুধু কি স্ত্রী ধর্ম? ভালোবাসা? ভাবিজান অজান্তে তোকে ভালোবেসে ফেলেছে লিও, যার প্রমাণ উনি তোর জন্য এখন হাসপাতালের বেডে। রিকি গাড়ি নিয়ে মেন রোডে আসতে লিওন কিছু একটা দেখে বলল, স্টপ দ্য কার রিকি। বাক্যটি কর্ণধার পৌঁছতেই গাড়ির ব্রেক মারল রিকি। লিওন সিট বেল্ট খুলে গাড়ি থেকে বের হয়ে যায়। রিকি ভুরু কুঁচকে তাকিয়ে থাকলো। ছেলেটা রাস্তার পাশে বড় ফুলের দোকানে গিয়ে কয়েক রকম গোলাপ মিলিয়ে বড় একটা ফুলের বউকে তৈরি করে নিয়ে টাকা দিয়ে ফিরে এলো। রিকি কিছু বলতে চেয়েও বলতে পারল না ছেলেটার ঠোঁটের কোণে হাসি দেখে। সে মনে মনে দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল এবং ভাবতে থাকলো, এরপর লিওন কেমন রিয়াকশন হবে। লিওনের শোনে না গিয়ে তুই হঠাৎ আমাকে হাসপাতালে নিয়ে এলি কেন? লিওন পুরো মনোযোগ দিয়ে ফলগুলো দেখছিস আর ছুড়ে দিচ্ছিস, তাই সে রাস্তা খেয়াল করেনি। যখন গাড়ি থামালো তখন সে হাসি মুখে বের হতে ঠোঁটের কোণ থেকে হাসি গায়েব হয়ে যায়। চোখ দুটো বড় বড় করে বন্ধুর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে উপরোক্ত বাক্যটি বলে,
রিক্কি বেরিয়ে এসে ধীর কণ্ঠে বলল, এখানে কিছু কাজ রয়েছে, ভেতরে চল। লিওনের চল শক্ত হয়ে যায় গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, 82 ঘন্টা 30 মিনিট 15 সেকেন্ড ধরে আমি আমার বউ বাচ্চাকে দেখিনি, ওদের কণ্ঠস্বর পর্যন্ত শুনতে পাইনি। আর সেটা তুই কিনা আমাকে হাসপাতালে নিয়ে এসেছিস। ওয়েট ওয়েট, ওই বিচ্ছুর বেবি হয়েছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? ওর না 7 মাস চলছে। তাহলে কি কোনো প্রশ্ন জবাব না দিয়ে ভেতরে যেতে যেতে ছোট্ট করে বলো, ভেতরে তোর সব প্রশ্নের উত্তর রয়েছে, এখন আয়। লিওনের ইচ্ছে করছে রিকিকে হাসপাতালে ভর্তি করিয়ে দিতে। স্যার এত মাস পর দেশে এলো, কই বইয়ের কাছে গিয়ে কয়েকটা চুমু খেবে, জড়িয়ে ধরে বসে থাকবে, তা না করে তাকে হাসপাতালে নিয়ে এলো। দেখ, সবটা মির্জাফরের দল, কেউই তার ভালোবাসা সহ্য করতে পারে না। অন্যদিকে তার বউটা বুঝতে চায় না। দূর দূর, তার জীবনটাই লস্ট প্রজেক্ট। লিওন নিজ মনে বিড়বিড় করতে করতে ফাওলার বুকে গাড়ির ভেতর রেখে চোখে সানগ্লাস পরে বড় বড় পা ফেলে রিক্কিকে অনুসরণ করতে লাগলো। বড় বোনের কেবিনের বাইরে অনু একজন নার্সের সাথে কথা বলছিল, কারণ তার আবু আবারও প্যানিক অ্যাটাক করে, যার ফলস্বরূপ তাকে ঘুমের হাইড্রোজেন ইঞ্জেকশন দিয়ে আপাতত ঘুম পাড়িয়ে রেখেছে। এসব নিয়ে কথাবার্তা বলছিল। তখন করিডোরের দিকে নজর যেতেই দেখার মতো চমকে উঠল। মেয়েটা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সে দুহাত নিজের লাল হয়ে যাওয়া ফোলা ফোলা চোখ দুটো ভালো করে কষলিয়ে সামনে তাকায়। কিন্তু না, সে যা দেখেছে সেটা ঠিকই দেখেছে, তবুও বিশ্বাস হচ্ছে না। তাই সে নার্সকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলল, আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? নার্স ভুরু কুঁচকে পাশে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, ডক্টর লিওন স্যার তার বন্ধু রিকি স্যারের সাথে আসছেন। অনু ঠোঁট কামড়ে ধরল। তার চোখ দুটো টলমল করছে। নার্সটি লিওনকে সালাম দিয়ে সেখান থেকে চলে যায়। লিওন কপাল কুঁচকে অন্যদিকে তাকিয়ে রয়েছে। মেয়েটা পুরো চেহারা রক্তিম হয়ে আছে, লালচে চোখ দুটো ফোলা ফোলা, দেখেই বোঝা যাচ্ছে কান্না করেছে। মেয়েটার 7 মাসের পেট অনেকটাই বড় হয়েছে। সে এগিয়ে এলো, মাথায় হাত বুলিয়ে দিতেই অনু ভাইকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। সে আগে এই মানুষটিকে পছন্দ না করলেও এখন ভীষণ পছন্দ করে, কারণ তার উপর সুখে যে এই পাষাণ মানুষটাই। হঠাৎ করে অনুর এমন রিয়াকশন দেখে লিওন কিছু সময়ের জন্য থমকে যায়। তাদের সম্পর্ক আর 5টা ভাই বোনের মতো স্বাভাবিক না হলেও খারাপ না, বরং তাদের সম্পর্ক টম আর জেরির মতো, সবসময় দুজনের পিছনে লেগে থাকে। অবশ্য তারই ভালো লাগে এই বিচ্ছু মেয়েকে জ্বালাতে। তাদের বন্ডিংটাও অদ্ভুত সুন্দর। কিন্তু এখন মেয়েটির এমন ব্যবহার অপ্রস্তুত লিওন। সে কান্নারত মেয়েটিকে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, এই কাঁদছিস কেন? কি হয়েছে? বেবিরে ঠিক আছে? আর নিক্কি মামুনি, ও ঠিক আছে তো? অনু কাঁদতে কাঁদতে ফিসফিসিয়ে বলল, সবাই ঠিক আছে ভাইয়া। তাহলে কাঁদছিস কেন? তোর নাকের জলে চোখের জলে আমার সুন্দর কোটটা ভিজে গেল। এইগুলো কিভাবে তোকে দিয়ে পরিষ্কার করিয়ে নেব বলে রাখলাম। মেয়েটি কান্নার মাঝে হেসে দিল। সে এক মুহূর্তের জন্য মানতে পারেনি বজ্জাত মানুষটা তাদের মাঝে নেই। এই লোকটা যদি কিছু হয়ে যেত তাহলে তার আবুটার কি হতো? তার ছোট্ট অবুঝ ভাগ্নের কি হতো? লিজা নিককে তারা কিভাবে মানতো? আর সে সে কার সাথে ঝামেলা করতো? এই লোকটা যে তাদের সবার অভ্যাসে পরিণত হয়েছে, সেখান থেকে হুট করে চলে গেলে তাদের কারোর পক্ষে সেটা সম্ভব নয়। ভীষণ কষ্ট হচ্ছিল তার। শুধু আবুটা আর অনাগত সন্তানের কথা ভেবে অতিরিক্ত প্যানিক করেনি, নয়তো তাকেও হাসপাতালে ভর্তি করা লাগতো। অনু নিজেকে সামলিয়ে সোজা হয়ে দাঁড়ায়। লিওন রুমাল বের করে মেয়েটির চিবুক ধরে মুখটি উপরে তুলে পরম যত্নে পুরো চেহারায় মুছে দিয়ে ধীরকণ্ঠে বলল, আর পাজি সালিশ এবার কান্নাতে নয়, পাকনামিতে বেশি মানায়। অনু চুপচাপ তাকিয়ে থাকলো লিওনের মুখের দিকে। কি জোরে একটা নিঃশ্বাস ছেড়ে পাশের কেবিনের ডোর খুলে ধীরকণ্ঠে বলল, ভেতরে আয় লিও। লিওন ভুরু কুঁচকে এক পলক কেবিনের দিকে তাকায়। সে কিছু না বলে কৌতূহল হয়ে ভিতরে প্রবেশ করলো এবং তার শীতল চোখ জোড়া গিয়ে সাদা ধবধবে বেডের উপর নিবদ্ধ হলো। সঙ্গে সঙ্গে লিওনের পা জোড়া থমকে গেল। সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থেকে অস্পষ্ট স্বরে বলে উঠল, আর ওরি। মেয়েটি নিস্তব্ধ হয়ে শুয়ে আছে, বাঁ হাতের কবজিতে ব্যান্ডেজ করা, ডান হাতে সেলাইন ক্যানোলা লাগানো, কপালের ডান পাশে ওয়ান টাইম টেপ দিয়ে রাখা অক্সিজেন মাস্ক। লিওন আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না, উঠে গেল তার অর্ধাঙ্গিনীর কাছে। মেয়েটির দোগালে হাত রেখে অস্থির গলায় ডেকে উঠল, এই টিরিবিয়া, চোখ খোল। এই দেখ আমি এসে গেছি, প্লিজ আমার সাথে কথা বল। রিকি এগিয়ে এসে বলল, ভাবিজানকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। লিওন চট করে ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওর? হাসপাতাল কেন আমার বউ? তপ্ত শ্বাস পেলে সব কিছু খুলে বলল, এবং এটাও বললো, ভাবিজান যখন জানতে পারলো তুই ওই ফ্ল্যাটে ছিলিস
তখনই মিনিষ্ট করে। ওরই জ্ঞান ফেরার পর কী পাগলামি করেছিল সব কিছু বলে দিল। সবটা শুনে লিওন বাকরুদ্ধ হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি তার জন্য কেউ ঠিক এতটা পাগলামি করতে পারে। সে অপলক নয়নে প্রিয়তমার মলিন চেহারা দিকে তাকিয়ে রইল। অনুভব করলো চোখ দুটো ভীষণ জ্বলছে। টুপ করে গালের তরল পদার্থ গড়িয়ে পড়ল। লিওনের চোখ দুটো বন্ধ করে অর্ধাঙ্গিনীর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তার আজ এই অশ্রু কষ্টের নয় বরং সুখের। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে গেল। সকাল গড়িয়ে দুপুর ও দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। অনুকে বাড়িতে পৌঁছে দিয়েছে রেখে, কারণ বাচ্চাগুলো একা রয়েছে। সে লিওনের সাথে থেকে গিয়েছে হাসপাতালে। ছেলেটা তখন থেকে একটুর জন্য হাসপাতাল থেকে নড়েনি, এমনকি নিজের ছেলের সাথেও দেখা করেনি। সকাল থেকে না খেয়ে পড়ে রয়েছে তার অর্ধাঙ্গিনীর পাশে, হয়তো প্রিয়তমার ঘুম ভাঙার অপেক্ষা করছে। লিওন অপেক্ষার পালা শেষ করে মেয়েটি হালকা নড়েচড়ে উঠল, তবে চোখ মেলে তাকালো না। চোখের পাতায় ভীষণ ভারী হয়ে রয়েছে, শরীরটা অনেক দুর্বল লাগছে। এত কিছুর মাঝেও তার হৃদয়টা ক্ষতটা সব ব্যথার ঊর্ধ্বে। ওরই চোখ বুজে থেকে বাম হাত দিয়ে নিজের মুখে অক্সিজেন মাস্কটা খুলে ফেললো। এটা দেখে অসহ্য লাগে। কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে চুপ করে রইল। একটু পর ঠোঁটের মাঝে আরেক জোড়া নরম ঠোঁটের অস্তিত্ব অনুভব করলো। কেউ একজন পরম যত্নে চুম্বন করছে, তবুও মেয়েটির মধ্যে কোনো হেলদোল নেই, কারণ তার এই স্পর্শ খুব ভালো করে চেনা রয়েছে। তবে এটা যে তার ভ্রম সেটাও জানে। আর কতবার কল্পনা এসে এইভাবে বিরক্ত করবেন বলুন তো? আমি আপনাকে কল্পনা নয়, বাস্তবে দেখতে চাই। ফিরে আসুন চৌধুরী সাহেব, আমি কথা দিচ্ছি আর কখনো আপনার অবাধ্য হব না। সবসময় গোটগাল হয়ে থাকার চেষ্টা করব। আপনি না চাইলে আমি ম্যানশন বাড়ির বাইরে এক পাও রাখিব না। তবুও ফিরে আসুন আমার কাছে। ঠোঁটজোড়া মুক্ত হতেই সে অস্পষ্ট স্বরে ঘুমো ঘুমো কণ্ঠে বিড়বিড় করে কথাগুলো বলল। ঠিক তখনই বেশি এলো খুব পরিচিত একটি কণ্ঠস্বর। চোখ মেলে তাকিয়ে দেখ, তোর স্বামী তোর কাছে ফিরে এসেছে মাই লাভ। উফ, মিথ্যে বলছেন আপনি। আমি জানি আমি চোখ মেলে তাকলে আপনি গায়েব হয়ে যাবেন। লিওন চৌধুরী তো ভ্রম নয়, বাস্তব। ওরই পিটপিট করে চোখ মেলে তাকায়। সঙ্গে সঙ্গে চোখের সামনে প্রিয় মানুষটির সুন্দর চেহারা ভেসে উঠল। ওরই এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, চোখের পলকও ফেলতে ভুলে গেল। অথচ চোখে কুন্নিশ বেয়ে নিরবচ্ছু গড়িয়ে পড়ছে। লিওন ঝুঁকে এসে অর্ধাঙ্গিনীর পুরো চেহারা চুমুতে ভরিয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, এই লিওন চৌধুরীর কাছ থেকে তোর এত সহজে মুক্তি নেই মাই ফ্র্যাঙ্কিং ওয়াইফে। ওরই ঠোঁট উল্টে কেঁদে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল মানুষটাকে। হঠাৎ করে এমন হয় লিওন ব্যালেন্স হারিয়ে অর্ধাঙ্গিনীর শরীরের উপর পড়ল। সে তো দু হাতে ভর দিয়ে মেয়েটির দিকে ঝুঁকেছিল, আচমকা জড়িয়ে ধরার ফলে এমনটা হলো। সে উঠতে চাইতে মেয়েটি দু হাতে আরও শক্ত করে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। লিওন ঠোঁট কামড়ে হেসে ফিসফিসিয়ে বলল, ব্যথা পাবি, আমাকে ছাড়, আমি কোথাও যাব না। তবু মেয়েটি ছাড়ল না। লিওন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে গলায় মুখ ডুবিয়ে পিঠের নিচে হাত গলিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এইভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। দুজন মানুষ একে অপরকে আলিঙ্গনের মাঝে পরস্পরকে নিঃশব্দে অনুভব করতে চলছে। তাদের মধ্যকার এই পিনপিন নীরবতা ভেঙে রমণীটি হঠাৎই বলে উঠল, ভালোবাসি, ভালোবাসি আপনাকে। অপ্রত্যাশিত বাক্যটি কর্ণধারে পৌঁছাতে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল লিওন। অনুভব করল তার হার্টবিট মিস হয়ে গেছে। একই সাথে নিঃশ্বাসটা ফেলতে ভুলে যায়। সে তড়াক করে মাথা তুলে অবিশ্বাস নয়নি মেয়েটির কান্না ভেজা চোখের দিকে তাকায়, কিন্তু বলতে চেয়েও বলতে পারল না। গলা দিয়ে যে কোনো সুর বের হচ্ছে না, শুধু ড্যাব ড্যাব করে চেয়ে রইল অর্ধাঙ্গিনীর মুখ হচ্ছিরি প্রাণে। পরিস্বামীর চেহারা দেখে কান্না ভুলে গিয়ে হেসে দিল। তাকে হাসতে দেখে লিওন ভোর উঁচিয়ে জানতে চাইল, মজা করেছিস আমার সাথে? ওরই হাসি থেমে লম্বা শ্বাস নিয়ে দু হাতের তালুর মাঝে স্বামীর দু গালে হাত রেখে পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, উহ, মজা নয়, আই অ্যাম সিরিয়াস। কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে বলল। ওরই হেসে বলল, আই লাভ ইউ চৌধুরী সাহেব। আবার বল, ভালোবাসি। লিওন ঠোঁট কামড়ে চোখ দুটো বন্ধ করে নিল। হঠাৎ করে আজ এত সুখ সুখ লাগছে কেন? এই সামান্য একটা বাক্য শুনে মনে হচ্ছে তার জীবনটা আজ পরিপূর্ণ। অবশেষে লিওন চৌধুরী একপাক্ষিক প্রেম পূর্ণতা পেল। এক জীবনে আর কোনোই আফসোস রইল না। এখন থেকে সবার মতো তার একটা ছোট্ট সুখের সংসার হবে। সেখানে থাকবে না কোনো অদৃশ্য দেওয়াল। সব ভেবে মুচকি হাসলো ছেলেটা, অথচ তার একগাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ওরই আলতো হাতে পরম যত্নে স্বামীর চোখের পানি মুছে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, আপনি জিতে গিয়েছেন চৌধুরী সাহেব। আমি আরিয়ানা হেরে গিয়েছি আপনার ভালোবাসায়, তবে এটাকে হার নয়, নিজের জিত হিসেবে গ্রহণ করলাম।
আফটার অল এই হারাতেও সুখ রয়েছে। আপনার ওয়াইফ বারবার হারতে রাজি রয়েছে আপনার কাছে। এর বিনিময়ে শুধু আপনার ভালোবাসাটাই চাই। লিওন চোখ মেলে তাকিয়ে প্রাপ্তির হাসি এসে ফিসফিসিয়ে বলল, লিওন চৌধুরী সবসময় প্রস্তুত রয়েছে তার অর্ধাঙ্গিনীকে ভালোবাসা দেওয়ার জন্য। একটু থেমে পুনরায় বলল, বাট এর বিনিময়ে আমার কিছু চাই। ওরই ভুরুকুচকে জানতে চাইল, কি? লিওন প্রিয়তমার ওষ্ঠদ্বয় ছুঁয়ে স্বাভাবিক গলায় বলল, তোর ভালোবাসা। এতদিন শুধু আমি তোকে ভালোবেসে এসেছি, আর আজ থেকে তুই আমাকে ভালোবাসবি, আদর করবি। মঞ্জুর আপনার সকল ইচ্ছে।